আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। তুরস্ক ও ভারত উভয় দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। কিন্তু এই সিস্টেম কেনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র দুদেশের সাথে একদমই দুরকম আচরণ করছে। এ নিয়ে তুরস্কের উপর যতটা রুষ্ট যুক্তরাষ্ট্র হয়েছে তার তুলনায় ভারতের ব্যাপারে দেশটির নীতি নির্ধারকদের দৃষ্টিভঙ্গি একেবারেই অনভিপ্রেত। তুরস্ককে এই সিস্টেম কেনার দায় F-35 যুদ্ধবিমান প্রকল্প থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র, অথচ ভারতের কাছে F-35 বিক্রিতে তারা কোনো দ্বিধাবোধ করেনি। এই বিপরীত আচরণ মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও সামরিক জোটের ক্ষেত্রে দ্বৈত নীতির আরও একটি জ্বলন্ত উদাহরণ। বিস্তারিত এবারের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র অবশ্য তাদের দ্বিচারিতা মানতে রাজি নয়, তবে তারা যাই বলুক না কেন ভারতের কাছে পঞ্চম প্রজন্মের উন্নত F-35 লাইটনিং ও যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত দেশটির প্রতারণা ও বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা ভারতের কাছে সামরিক বিক্রয়ের পরিমাণ কয়েক বিলিয়ন ডলার বৃদ্ধি করব। আমরা শেষ পর্যন্ত ভারতকে F-35 স্টেলথ ফাইটার সরবরাহেরও সিদ্ধান্ত নিয়েছি। এখানে বলা দরকার যে দিন কয়েক আগেই ট্রাম্প হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু কেন ভারতের কাছে F-35 বিক্রির ট্রাম্পের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে দ্বৈত নীতি হিসেবে দেখা হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে রাশিয়ার দীর্ঘ পাল্লার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমটি ভারত যেভাবে পরিচালনা করছে তার মাঝেই। যখন ন্যাটো সদস্য রাষ্ট্র হওয়ার পরও তুরস্ক 2017 সালে রাশিয়া থেকে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সাহস দেখায়, তখন তারা মার্কিন সামরিক নিষেধাজ্ঞার পূর্ণ শক্তির সম্মুখীন হয়। তুরস্কের এই সিদ্ধান্ত ন্যাটোর মধ্যে প্রবল আলোড়ন তোলে এবং ওয়াশিংটনের ক্রোধ উস্কে দেয়। ওয়াশিংটন এক মুহূর্ত দেরি না করেই আঙ্কারাকে শাস্তি দেয়। তারা তুরস্ককে F-35 উন্নয়ন কর্মসূচি থেকে বহিষ্কার করে এবং অত্যাধুনিক স্টেলথ ফাইটার অর্জনের পরিকল্পনার দরজা সম্পূর্ণ বন্ধ করে দেয়। অথচ এই ঘটনারও কয়েক বছর আগে থেকে তুরস্ক জয়েন্ট স্ট্রাইক ফাইটার কর্মসূচির একটি বিশ্বস্ত অংশীদার ছিল। 2002 সালে এতে যোগ দিয়ে কয়েক দশক ধরে আধিপত্য বজায় রাখার উদ্দেশ্যে শক্তিশালী বিমান বাহিনী গঠনের স্বপ্ন দেখেছিল তুরস্ক। F-35 প্রকল্পে দ্বিতীয় স্তরের অংশীদার হিসেবে আঙ্কারা বিশাল বিনিয়োগ করেছিল এবং এর আওতায় অন্তত 100টি F-35 যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করেছিল, যা তার আকাশ শক্তিকে বহুগুণে বাড়িয়ে তুলতে পারত। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তুরস্ক হঠাৎ আবিষ্কার করে যে তারা অনেকটাই কোণঠাসা অবস্থানে পড়ে গেছে। বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান পরিচালনা করার তুরস্কের স্বপ্ন ওয়াশিংটনের কঠোর প্রতিক্রিয়ার কারণে ধূলিসাৎ হয়ে যায়। তুরস্ক অবশ্য এর মধ্যে F-35 কর্মসূচিতে বিপুল পরিমাণ অর্থ, প্রায় $1.6 বিলিয়ন বিনিয়োগ করেছিল, এই বিশ্বাসে যে এটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিমান বাহিনীর অংশ হতে চলেছে। কিন্তু আকাশে ওড়ার বদলে সম্পূর্ণ নির্মিত এই 6টি F-35 যেগুলো তুরস্কের জন্য নির্ধারিত ছিল, সেগুলো এখন পরিত্যক্তভাবে হ্যাঙ্গারে পড়ে আছে, ধুলো জমছে এবং তাদের পাইলটরা কখনোই ককপিটে বসতে পারবে না। তবে ওয়াশিংটনের শাস্তি এখানেই থেমে থাকেনি। তুরস্কের F-35 কর্মসূচি থেকে নির্মমভাবে বাদ দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র আরও কঠোর ব্যবস্থা নেয়। তারা আঙ্কারার বিরুদ্ধে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশন অ্যাক্ট বা কাটসা আইনের অধীনে কঠোর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে, শুধুমাত্র এই কারণে যে তুরস্ক রাশিয়ার তৈরি S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সাহস দেখিয়েছিল। দুই দেশের সম্পর্ক একটি সময় যেখানে অংশীদারিত্ব ছিল, তা শেষ পর্যন্ত একটি আলটিমেটামে পরিণত হয় এবং শেষমেশ তুরস্কের ভাগ্যে ব্যয়বহুল এক বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা ছাড়া আর কিছুই হয়নি। অথচ ভারত সেই একই রাশিয়ার তৈরি S-400 সিস্টেম কেনার পরও মার্কিন সামরিক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়নি, বরং যুক্তরাষ্ট্র স্বতঃস্ফূর্তভাবে ভারতকে F-35 যুদ্ধবিমান কেনার আমন্ত্রণ জানিয়ে যাচ্ছে। তুরস্ক ও ভারতের প্রতি মার্কিনীদের এই দ্বিমুখী আচরণ স্পষ্ট। ভারত ও রাশিয়া 2018 সালের অক্টোবরে 5টি S-400 ইউনিটের জন্য $5.43 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করে।
প্রথম চালান 2021 সালের শেষের দিকে ভারতে পৌঁছায় এবং বাকি সিস্টেম ধাপে ধাপে সরবরাহের পরিকল্পনা রয়েছে। প্রশ্ন ওঠে, কেন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ডিফেন্স সিস্টেম কেনার অপরাধে তুরস্ককে F-35 প্রকল্প থেকে বাদ দিল, অথচ সেই একই অপরাধ করার পরও ভারতকে প্রকল্প থেকে বাদ না দিয়ে বরং ভারতের কাছে বহুল আকাঙ্ক্ষিত এই বিমানটি হস্তান্তর করতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে ভারত নিজস্ব প্রক্রিয়ায় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান উন্নয়নের যে প্রকল্প হাতে নিয়েছিল তা বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছে। যদিও ভারতের জন্য এই বিমানের প্রয়োজনীয়তা অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি, কেননা ভারতের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান আগামী কয়েক বছরের মধ্যে একটি নয় বরং দুটি পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করতে যাচ্ছে। এর একটি হলো তুরস্ক নির্মিত কান যুদ্ধবিমান আর অপরটি হলো চীনের J-35। এই প্রেক্ষাপটে ভারতের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের F-35 প্রদানের প্রস্তাব আঞ্চলিক সমীকরণে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে, আর নয়াদিল্লি এমন কোনো সুবিধাই পেতে যাচ্ছে। ভারতের আকাশ যুদ্ধের লড়াই এখানেই শেষ নয়। লকহিড মার্টিন ও যুক্তরাষ্ট্রকে ভারতের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ দ্বিধায় পড়তে হচ্ছে, কেননা আমেরিকার প্রতিপক্ষ রাশিয়া হল ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগী এবং রাশিয়া নিজেও ভারতের কাছে তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান Su-57 ফেলন বিক্রি করতে আগ্রহী। শুধু তাই নয়, রাশিয়া চুক্তির আকর্ষণ আরও বাড়িয়েছে। একটি প্রলোভন সংকুল প্রস্তাব দিয়ে তারা জানিয়েছে ভারত চাইলে ভারতের মাটিতেই রাশিয়ার Su-57 বিমান নির্মাণ প্রক্রিয়া, বিশেষ করে প্রয়োজনীয় কারখানা স্থাপন করবে। এর আগে S-30 যুদ্ধবিমান দিয়েও রাশিয়া ভারতকে বেশ প্রলুব্ধ করেছিল। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর প্রধান যুদ্ধবিমান হল Su-30 MK-ধাই। এই বিমানের 270টিরও বেশি ইউনিট এখন কার্যকর রয়েছে এবং এর মধ্যে 250টি দেশীয় প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নির্মাণ করেছে। ভারতের প্রতিরক্ষা বাজারে যুক্তরাষ্ট্রের F-35 এবং রাশিয়ার Su-57 এর প্রতিযোগিতা আগামী বছরগুলিতে এক আকর্ষণীয় বিষয় হয়ে উঠবে। সত্যি কথা হলো, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সকল আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সবচেয়ে বেশি অন্যায্য সুবিধা দেয় ইসরায়েলকে। ইসরায়েলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে দ্বিচারিতা তার তুলনা পাওয়া যায় না, কিন্তু মার্কিনীদের এই দ্বিচারিতা নিয়ে এখন বিশ্বের শান্তিকামী মানুষ ও প্ল্যাটফর্মগুলো সোচ্চার হয়ে উঠেছে। বিশ্বব্যাপী 200-রও বেশি সংগঠন F-35 যুদ্ধবিমান উৎপাদনে জড়িত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যে তারা যেন ইসরায়েলের সব ধরনের অস্ত্র সরবরাহ অবিলম্বে বন্ধ করে, কারণ ইসরায়েল এই বিমানগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কাজে ব্যবহার করছে। গাজার যুদ্ধ 500 দিনে পৌঁছানোর প্রেক্ষাপটে 232টি নাগরিক সমাজ সংগঠনের স্বাক্ষরিত একটি চিঠি সম্প্রতি অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইটালি, নেদারল্যান্ডস, নরওয়ে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সরকারি মন্ত্রীদের কাছে পাঠানো হয়েছে। শুধু F-35 যুদ্ধবিমান নির্মাণকারী দেশগুলিই নয়, বরং বেলজিয়াম, জর্ডান, লেবানন, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ভারত সহ অন্যান্য দেশের কাছেও এই আবেদন জানানো হয়েছে। আবেদনপত্রে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফামের মতো শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা এবং এনজিওগুলো এতে স্বাক্ষর করেছে। ক্যাম্পেইন এগেইনস্ট আর্মস ট্রেড এর সমন্বয়ে লিখিত এই চিঠিতে বলা হয়েছে, গত 15 মাসের ঘটনা সুস্পষ্টভাবে প্রমাণ করেছে যে ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ নয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, F-35 কর্মসূচির অংশীদাররা পৃথকভাবে এবং সম্মিলিতভাবে ইসরায়েলিদেরকে সংযত করতে এবং এই বিমানগুলোর অন্যায্য ব্যবহার বন্ধে ব্যর্থ হয়েছে। এছাড়াও এতে তারা অভিযোগ করেছে যে F-35 উৎপাদনকারী দেশগুলো হয় আন্তর্জাতিক আইনগত বাধ্যবাধকতাগুলো মানতে অনিচ্ছুক, অথবা তাদের কেউ কেউ এমনও দাবি করছে যে F-35 কর্মসূচির গঠন কাঠামোর কারণে কোনো নির্দিষ্ট ব্যবহারকারীর ওপর অস্ত্র নিয়ন্ত্রণ প্রয়োগ করা সম্ভব নয়, যা পুরো প্রকল্পটিকে আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ করে তোলে।
যে F-35 যুদ্ধবিমান নিয়ে এত কথা সেগুলো তৈরি করছে একটি বৈশ্বিক কনসোর্টিয়াম, যার নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান লকহিড মার্টিন। যুক্তরাজ্যের কোম্পানিগুলো এই প্রকল্পের আওতায় 15% যন্ত্রাংশ ব্যবহার করে, যার অংশ হিসেবে ইসরায়েলও রয়েছে। যুক্তরাজ্য সরকার ইতোমধ্যেই বিদ্যমান অস্ত্র লাইসেন্স ইস্যুতে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি, যেখানে F-35 যুদ্ধবিমানের উৎপাদন, সরবরাহ এবং যুদ্ধাপরাধের সহযোগিতার অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলে অস্ত্র রপ্তানির বিরুদ্ধে অনুরূপ আইনি পদক্ষেপ যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ডেনমার্ক, কানাডা এবং অস্ট্রেলিয়াতেও নেওয়া হয়েছে। 2023 সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য ইসরায়েলে রপ্তানিযোগ্য অস্ত্র লাইসেন্সের মাধ্যমে 30টি স্থগিত করেছিল, কারণ এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনের জন্য ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। জাতিসংঘ স্যাটেলাইট সেন্টারের তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের হামলায় এখনও পর্যন্ত 48,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। যদিও কিছু গবেষকের মতে প্রকৃত মৃত্যুর সংখ্যা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের চেয়ে 40% বেশি হতে পারে। অধিকাংশ জনগণ বলপূর্বক বাস্তুচ্যুত হয়েছে এবং গাজার 69% অবকাঠামো ধ্বংস হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।